নমস্কার বন্ধুরা, আমি সৌভিক আর আজকের আপনারা শুনবেন বঙ্গ সন্তানের স্পেশাল এপিসোড অদ্ভুত প্রেম। তিরিশ মিনিট লেট করে দুপুর 2:30 ট্রেনটা থামলো ভুবন মোহিনী হল্টে। ঋতুজার কাছে ব্যাগপত্তর তেমন একটা ছিল না, একটা ট্রলি আর পিঠে একটা ল্যাপটপ ব্যাগ। অফিস থেকে ওকে জানানো হয়েছিল স্টেশনে পিয়ন থাকবে। পিয়নের নাম্বারও ওকে ফরওয়ার্ড করে দিয়েছিল ম্যানেজার বাবু। যদিও পিয়নকে কল করতে হলো না ঋতুজার, তার আগেই একজন মধ্যবয়সী রোগা বেঁটে খাটো লোক তার পান খেকো দাঁত বের করে এক গাল হেসে ঋতুজার সামনে এসে দাঁড়ালো। ঋতুজা ঘাড় নাড়ল। আপনি সুরেন্দা তো? হ্যাঁ, বাবু বলছেন আপনারে প্রথমে অফিস লইয়া যাইতে, তারপরে ঘরে। ঋতুজা একটু অবাক হলো। ঘর ঘর পাওয়া গেছে? হ্যাঁ দিদিমণি, আজ সকালে। মনে মনে বেশ খুশি হলো ঋতুজা ঘর পাওয়ার খবরে। ম্যানেজার পল্লব বসু যদিও বলেছিলেন ঘর না পাওয়া পর্যন্ত ঋতুজা তার বাড়িতে থাকতে পারে, কিন্তু সে প্রস্তাব ঠিক পছন্দ হচ্ছিল না ওর। ভুবন মোহিনী একটা চূড়ান্ত মফস্বল। স্টেশন লাগোয়া ছোট্ট একটা বাজার, সেটা ছাড়ালেই নিখাদ গ্রাম বাংলার ছবি। ছোট বড় আধপাকা বাড়ি, প্রতিটা বাড়ির আশেপাশে বন জঙ্গল ঘেরা বাগান, আর বাগান পেরোলে 12 মাসি ক্ষেত, আর ক্ষেতের ওধারে তীর তীর বেগে বয়ে চলা কুন্তি নদী। বছরখানেক হলো ইলেকট্রিসিটি এসেছে ভুবন মোহিনীতে। এই ইলেকট্রিক অফিসেই চাকরি নিয়ে এসেছে ঋতুজা। খাস কলকাতায় যদিও বেশ কয়েকটা চাকরি পেয়েছিল সে, কিন্তু ও মন থেকে চাইছিল শহর ছাড়িয়ে দূরে কোথাও চলে যেতে। জন্ম থেকে 24 বছর শহরে কাটিয়েছে। নাগরিক চাকচিক্য, ঔজ্জ্বল্যর প্রতি মোহ অনেক আগেই কেটে গেছে তার। যে বাড়িটায় ঋতুজার থাকার ব্যবস্থা হয়েছে সেটা দোতলা, ঋতুজা থাকবে নিচতলায়। মফস্বলের ছোট্ট নাগরিক বাজার পেরিয়ে যে রাস্তাটা রেল লাইনকে কেটে সোজা চলে গেছে বহু দূরের গ্রামের ভেতরে, সেই রাস্তার পাশেই বাড়িটা। বাড়িটার বয়স আনুমানিক 20 বছর। বাড়ির মালিক এখানে থাকেন না, তিনি সপরিবারে থাকেন কলকাতায়। কালে ভদ্রে ছুটি ছাটায় 1-2বার এলে তখন ওপরতলায় থাকেন। মালিক থাকে না শুনে মনটা আরো উৎফুল্ল হয়ে গেল ঋতুজার। এরকম কিছুই তো চেয়েছিল সে। অচেনা মফস্বল, অজানা মানুষ, আর এক্কেবারে একলা জীবন। প্রথম সপ্তাহটা বেশ উত্তেজনায় কাটলো ঋতুজার। সকালে অফিস যাওয়া, 5টায় ফিরে আশেপাশের ক্ষেত থেকে একটু ঘুরে আসা, আর ছুটির দিনগুলোতে স্থানীয় লাইব্রেরিতে গিয়ে বই পড়া। সহজ সরল জীবন, কিন্তু আনন্দময়। ইতিমধ্যে 2-3 জন বন্ধুও জুটে গেছে ওর। বন্ধু মানে বছর 13-14, 3টে মেয়ে আশপাশের বাড়ির। ওদের সঙ্গে ঘুরে বেড়ায় ঋতুজা, আর মাঝে মধ্যে ওদের অঙ্ক সলভ করে দেয়, ফিজিক্স বুঝিয়ে দেয়। সপ্তাহ 2 পরের এক ছুটির দিনে লাইব্রেরি থেকে ফিরছিল ঋতুজা। বিকেল পেরিয়ে গেছে অনেকক্ষণ। দক্ষিণ আকাশে অন্ধকার মেঘ জমছে ক্রমশ। ঋতুজা শহরের মেয়ে, না হলে সে মেঘ দেখে অন্তত আন্দাজ করতে পারত ঝড় আসন্ন। এই অঞ্চলে আশ্বিনের ঝড় একটা পরিচিত নাম। ঋতুজা বাড়ি ঢুকতে না ঢুকতেই শুরু হলো ঝড়। সঙ্গে সঙ্গে পাওয়ার কাট। সে নিজেই ইলেকট্রিক অফিসে কাজ করে, তাই সে জানে গ্রাম মফস্বলের দিকে একটু হাওয়া দিলেই ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয়। বসার ঘরে একটি মোমবাতি জ্বালিয়ে বসলো ঋতুজা। কলকাতায় ঘিঞ্জি ঘর বাড়ির মধ্যে এরকম ঝোড়ো বৃষ্টি খুব একটা দেখা যায় না। গ্রামের বৃষ্টিতে অনেক বেশি উন্মাদনা থাকে। সে যেন এক বাঁধন হারা মেয়ে। ছাই পাশ অনেক কিছু ভাবতে ভাবতে বৃষ্টির মধ্যেই কোথায় যেন হারিয়ে গিয়েছিল ঋতুজা। হঠাৎ চেতনা ফিরল দরজা ধাক্কানোর শব্দে। কে যেন খুব শব্দ করে মেন গেটে ধাক্কা মারছে। তার সঙ্গে একটা কণ্ঠস্বর কানে এলো ঋতুজার।
সুকান্ত চৌধুরী ঋতুজার বাড়ির মালিক। ওই নামটা শুনেই দ্রুত পায়ে বাইরে বেরিয়ে মেন গেট খুলে দিল ঋতুজা। আবছা আলো আঁধারিতে ঋতুজা দেখল দরজার বাইরে বৃষ্টিতে ভিজে জবু থবু হয়ে দাঁড়িয়ে আছে তারই বয়সী এক যুবক। ঋতুজাকে দেখে বিন্দুমাত্র ভাব পরিবর্তন হলো না তার। মৃদু হেসে সে বলল, নমস্কার, আমি তীর্থ, সুকান্ত চৌধুরী, আমার মামা হয়। ঋতুজা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো তীর্থর দিকে। ভাবটা এমন, পরিচয় তো পেলাম, তারপর? তীর্থ বুঝতে পারল ঋতুজার অব্যক্ত প্রশ্নটা। সে বলল, সরি, আমার জানিয়ে আসা উচিত ছিল। মামাকে বলাই ছিল আমি এসে এখানে সপ্তাহখানেক থাকবো। আসলে স্টেশনে নেমে যা বৃষ্টি নামলো। ঋতুজা একবার ভালো করে তীর্থর ওপরে দৃষ্টি ফেলল। বাবা, সপ্তাহখানেক থাকবে বলছে, অথচ সঙ্গে তো কোনো ব্যাগপত্র নেই। ঋতুজার মনের এই প্রশ্নটাও যেন কিভাবে তীর্থ বুঝে ফেলল। আসলে আমার জামা কাপড় উপরে রাখা আছে। মামা তো এখানে বেশি আসেন না, তো আমার বাড়ি চন্দ্রমাণিকপুর। আপনি যদি কোনো সন্দেহ থাকে আপনি মামাকে একবার কল করে দেখতে পারেন। এবার একটু লজ্জিত হলো ঋতুজা। সে বলল, না না, ঠিক আছে, আপনি আসুন। তীর্থ বলল, থ্যাংক ইউ। আপনাকে আরেকটু জানাবো, ভেবেছিলাম যে স্টেশনে নেমে কিছু খেয়ে নেব, কিন্তু যা বৃষ্টি এলো তো সম্ভব হলো না। আপনার কাছে দুমুঠো অন্ন প্রার্থনা করছি, পাওয়া যাবে কি? বড্ড শেহানা ছিল তো। মনে মনে হাসলো ঋতুজা। একটু জায়গা পেয়ে ফ্লটিং শুরু করে দিয়েছে। ঘাড় নেড়ে একটু গম্ভীর স্বরে সে বলল, হ্যাঁ, তা পাওয়া যাবে। বেশ, আমি চাই, আমি ফ্রেশ হয়ে নিয়ে, আর আমার কাছে চাবি টাবি সবই আছে। আপনি যখন খাবেন একটু আমাকে ডাক দেবেন। না আর কথা না বাড়িয়ে সিঁড়ি বেয়ে তরতর করে ওপরে চলে গেল তীর্থ। তীর্থকে যেমন ভেবেছিল ঋতুজা, ছেলেটা ঠিক তেমন নয়। খুব একটা গায়ে পড়া স্বভাব ছেলেটার নেই। সারাদিন সে নিজের মতোই থাকে, এখানে সেখানে ঘুরে বেড়ায়। আর রাতে ঘরে ফেরার সময় ঋতুজা যদি বসার ঘরে থাকে তাহলে সামান্য উঁকি দিয়ে কি খবর, কেমন চলছে এইটুকু বলেই ওপরে চলে যায়। দুদিন পর সন্ধ্যায় ঋতুজা অফিস থেকে ফিরে দেখল তীর্থ দরজার সামনে দাঁড়িয়ে আছে। ঋতুজাকে দেখে একগাল হেসে সে বলল, আজ রাতে আপনার নিমন্ত্রণ রইল আমার উপরে। দুপুরে একটা বড় কাতলা মাছ ধরেছি। কি করে ধরলেন? তীর্থ হাসল। বড়শি দিয়ে। আসলে মাছ ধরা আমার একটা নেশা, আর এই নেশার টানেই মামার বাড়ি এখানে আসি। সে রাতে খাবার টেবিলে প্রথম ভালো করে আলাপ হলো ঋতুজা আর তীর্থর। ঋতুজা বলল, রান্নাটা কিন্তু বেশ ভালোই করেন আপনি। তীর্থ বলল, ছোট থেকেই মা রান্নার তালিমটা দিয়েছে, আর আমার এমনিতে রান্না করতে ভালোই লাগে। এমনি কি করেন আপনি, মানে জব? কিছুই না, আমি বলতে পারেন ভব করে। বাবার প্রচুর সম্পত্তি, ওতেই আমার চলে যাবে। কিচ্ছু করেন না? হ্যাঁ, মানে মাছ ধরাটাকে কি আপনি কিছুর মধ্যে ফেলেন? তাহলে কিন্তু আমি করি। ঋতুজা হেসে ফেলল। মাছ ধরে যদি এত সুন্দর রান্নাও করতে পারেন তাহলে সেটাকে করার মধ্যে ফেলতে রাজি আছি। বেশ, তাহলে ওই কথাই রইল। ঋতুজা একটু অবাক হলো। কোন কথা? তীর্থ হাসল। ওই যে কদিন আমি এখানে আছি সে কদিন আপনি রান্না করছেন না। ঋতুজা চমকে উঠে হেসে ফেলল। ইমা, না, মানে আমি কিন্তু তা বলতে চাইনি। না না, আপনি বলতে যাবেন কেন, আমি বলছি। আচ্ছা, মামার কাছে শুনেছিলাম আপনি নাকি ভালো গান করতে পারেন। তা খাওয়ার পরে হবে নাকি একটা গান? ঋতুজা সন্দিহান কণ্ঠে বলল, আপনার মামাকে তো আমি বলিনি যে আমি গান গাই। তীর্থ হাসল। আসলে কাল রাতে আপনাকে বারান্দা থেকে গুনগুন করতে শুনছিলাম। আমার উপর স্পাইং করছেন নাকি? আপনার মতলব কিন্তু সুবিধের ঠেকছে না।
আরে না না, শোনাবেন না, না হয়। আরও 2 দিন চলে গেল। ঋতুজা মনে মনে বুঝতে পারছে তীর্থ ক্রমশ ওকে নিজের দিকে আলগোছে টানছে। সে টান এতটা নিঃশব্দ যে ঋতুজা প্রতিবাদও করতে পারছে না। পরদিন ঋতুজার অফিস ছুটি ছিল। তীর্থ বলল, চলুন, আপনাকে আজ নদী দেখাতে নিয়ে যাব। ঋতুজা না করল না। ছোট্ট নদী কুন্তি, তরু ছায়ামসী মাখা। ওরা যখন কুন্তির ধারে হাঁটছিল তখন সুকান্ত চৌধুরী ফোন করলেন ঋতুজাকে। ঋতুজা তীর্থকে বলল, আপনার মামা হঠাৎ ফোন করছেন কেন? তীর্থ বলল, জানি না, তবে এখন ধরবেন না প্লিজ, বাড়িতে গিয়ে না হয় কল ব্যাক করে নেবেন। ঋতুজা একটু অবাক হলো। কেন বলুন তো? কিছুই না, মামা নিশ্চয়ই ওই ভাড়া বাড়ি কিংবা ভাড়া চাওয়ার সম্পর্কে কিছু বলবে। নদী দেখতে এসে এসব এখন না হয় নাইবা শুনলেন। ঋতুজা হাসল। বাবা, বড্ড আঁতেল তো আপনি। হাসল তীর্থ। বাড়ি ফিরে যদিও আর সুকান্ত চৌধুরীকে কল ব্যাক করার কথা মনে রইল না ঋতুজার। পরদিন বিকেলে ঋতুজা অফিস থেকে ফেরার পর আবার ওরা দুজনে ঘুরতে বেরোলো। তীর্থর সাহচর্য ক্রমেই ভালোবেসে ফেলছে ঋতুজা। সন্ধে বাড়ি ফেরার সময় হঠাৎ একটা অদ্ভুত প্রশ্ন করল তীর্থ। আচ্ছা, আপনি ভূতে বিশ্বাস করেন? ঋতুজা একটু ভেবে বলল, মানে দেখিনি কোনোদিন, তাই বিশ্বাস অবিশ্বাস বলতে পারবো না। হয়তো খানিক ভয় পাই আর 5টা মানুষের মতোই। কেন বলুন তো? না না, এমনি। একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে তীর্থ বলল, আচ্ছা, আপনি বাড়ির দিকে যান, আমি এই বাজার থেকে একটু চক্কর কেটে আসছি। সদর দরজা দিয়ে বাড়ির ভেতরে ঢুকে একটু থমকে গেল ঋতুজা। সামনের উঠোনে দাঁড়িয়ে সুকান্ত চৌধুরী কার সঙ্গে যেন ফোনে কথা বলছেন। ঋতুজাকে দেখে ম্লান হাসি হেসে, আচ্ছা পরে কথা বলছি, এই বলে ফোনটা কেটে দিলেন তিনি। ঋতুজাকে বললেন, সব ঠিকঠাক আছে তো মা? ঋতুজা ঘাড় নাড়ল। হ্যাঁ কাকু। সুকান্তবাবু বললেন, কাল তোমাকে ফোন করেছিলাম তোমার কোনো সমস্যা হচ্ছে কিনা জানার জন্যে। আমি আসলে এসেছিলাম চন্দ্রমানিকপুরে, পাশেরই স্টেশন, আমার বোনের বাড়ি। আসলে আমার ভাগ্নে তীর্থ গত সপ্তাহে ও রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি একদিন ওখানেই ছিলাম, আজ কলকাতায় ফিরছি, তাই ভাবলাম তোমার খোঁজটা নিয়ে যাই। চন্দ্রমানিকপুর, তীর্থ, এইসব নাম গত 1 সপ্তাহে দারুণ চেনা হয়ে গিয়েছিল ঋতুজার। সুকান্তবাবুর কথার উত্তরে সে কি বলবে ভেবে পেল না। শেষে কোনো ক্রমে মৃদু কণ্ঠে বলে উঠল, আমার কোনো অসুবিধে হচ্ছে না কাকু। সুকান্তবাবু বললেন, বেশ, আমি তাহলে এবার উঠি, 7টার লোকাল ধরব। ভাড়াটা তুমি আমাকে ব্যাংক ট্রান্সফার করে দিও, কেমন? সুকান্তবাবু বেরিয়ে যাবার পর আশপাশের কোনো একটা গাছ থেকে এক ঝাঁক পাখি তারস্বরে ডেকে উঠল। শিউরে উঠল ঋতুজার সর্বাঙ্গ। সুকান্তবাবু যা বলে গেলেন তার অর্থ সে বুঝতে পেরেছে। বহু কষ্টে নিজেকে শক্ত করল ঋতুজা। ভয় পেলে চলবে না। আর ঠিক তখনই কে যেন অদৃশ্য অন্ধকারের ভেতর থেকে ওর কানে ফিসফিস করে বলল, আর নিজেকে ধরে রাখতে পারল না ঋতুজা। জ্ঞান হারিয়ে উঠোনেই লুটিয়ে পড়ল সে। যদিও পড়তে পড়তে সে আবছা টের পেল
তার মাথাটা মাটি ছোঁয়ার আগে একজোড়া বলিষ্ঠ পুরুষালী হাত তাকে টেনে নিচ্ছে নিজের দিকে। উষ্ণ লোমশ বুকের গন্ধ চেপে বসল ঋতুজার নাকে। ঋতুজা বুঝল তীর্থই ওকে কোলে তুলে ঘরের দিকে নিয়ে যাচ্ছে।